ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগতম ভূত বাংলো 0.999 চ্যানেল থেকে। আমি আরজে রকিব। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। প্রিয় বন্ধুরা, কবরের পাশে লাশ রাখা ঘর দ্বিতীয় পর্বটি নিয়ে চলে আসলাম আমি আবারও তোমাদের মধ্যে। প্রিয় বন্ধুরা, প্রথম পর্বটি কি তোমাদের মনে আছে? আমি একটি কবরস্থানের লাশ রাখা ঘরে একটি অশরীরীর ফাঁদে ফেসে গিয়েছিলাম। সেখান থেকে দৌড়ে পালিয়ে আমি মামার বাড়িতে পৌঁছাই। সেখানে গিয়ে আমার অনেক জ্বর চলে আসে শরীরে, তাই আমি মামার বাড়ির থেকে আর বাসাতে আসতে পারি না। চলো বন্ধুরা, দ্বিতীয় পর্বটি শুরু করা যাক। আমি ভয় পেয়ে আমার শরীরে প্রচণ্ড জ্বর চলে আসে, তাই আমি মামার বাড়ির থেকে আমার বাসাতে আসতে পারি না। বেশ কিছুদিন আমার ওখানেই থাকতে হয়। কিন্তু গল্পটি এখানেই শেষ নয়। আমি যে কদিন ওখানে ছিলাম তার মধ্যেই অনেক কিছু ঘটে গেল আমার সঙ্গে। প্রথম রাতের খাওয়া দাওয়া শেষ করে মামি আমাকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। আমিও ঘুমিয়ে যাই। আমার মামা মামি তারাও তাদের রুমে চলে যায়। ওনারাও ঘুমিয়ে পড়ে। রাত তখন প্রায় ঠিক 12টা। কোনো একটি শব্দে আমার ঘুমটা ভেঙে যায়। আমি চোখ খুলে দেখি যে আমার চারপাশে শুধু হালকা বাতাস আর ফিসফিস আওয়াজ। আমি ভাবলাম আমার শরীরটাই জ্বর, এজন্য হয়তো আমার এমনটা মনে হচ্ছে। আমি আবারও চোখ দুটো বন্ধ করলাম, আবারও ঘুমানোর চেষ্টা করলাম। কিন্তু কিছুক্ষণ পর কার যেন আওয়াজ আমাকে আস্তে আস্তে ডাকতে থাকলো। দরজায় ঠক ঠক করে কড়া নাড়তে থাকলো। এমন একটি শব্দে ডাকতে থাকলো, মনে হচ্ছিল শুধু আমি শুনতে পাচ্ছি, বাইরে আর কেউ শুনতে পাচ্ছে না। বেশ কয়েকবার ডাকার পর আমি দরজাটি খুললাম। আমি দরজা খুলে যা দেখলাম যে সেই কালো ছায়া মূর্তিটা আমার সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু তখন আমার সঙ্গে কি হয়েছিল আমি বলতে পারলাম না। আমি কাউকে না ডাকিয়ে সেই কালো ছায়ামূর্তির পিছন পিছন হাঁটতে থাকলাম। এদিকে আমার ঘর খোলার শব্দতে আমার মামারও ঘুম ভেঙে যায়। আমার মামা আমার ঘরে এসে যখন আমাকে না পাই, তখন আমার মামা আমাকে খুঁজতে বের হয়। আমি সেই কালো ছায়ার মূর্তির পিছনে হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে প্রায় কবরের কাছাকাছি চলে যাই। ঠিক সেই সময় পিছন থেকে আমার মামা আমাকে ডাক দেয়। তখন আমি আমার জ্ঞান ফিরে পাই যে আমি বাহিরে আছি। আমি সেখান থেকে আবারও দৌড়ে মামার কাছে চলে আসি। এবার বাসায় এসে আমি গত দিনের কথা আমি সব মামাকে বললাম খুলে, যে আমি খেলা দেখা শেষ করে রাত্রে আসার সময় আমার সঙ্গে এই ঘটনাগুলো ঘটে যায়। ঠিক আজও সেই কালো ছায়াটি আমার পিছু করে আমাকে আবারও ডাকতে আসে। আমি কিছু না বুঝে ওঠার আগেই আমি ঘর থেকে তার সঙ্গে বের হয়ে যাই এবং আমি তার পিছু পিছু চলতে থাকি। আমি জানি না আমার কি হয়েছে, কিন্তু আমি বুঝতে পারি নাই যে আমার সঙ্গে কি হতে যাচ্ছে। এজন্য আমি পিছু পিছু হাঁটতে থাকলাম সেই কালো ছায়াটির। মামা আমার এসব কথাবার্তা শুনে মামা আমার পাশে সেই রাত্রে ঘুমালো। আমার মামা আমার থেকে সব ঘটনাগুলো শুনে সেই রাত্রে মামা যখন আমার সঙ্গে ঘুমালো, সেই রাত্রে আর কোনো সমস্যা হলো না। পরের দিন সকালবেলায় মামা একটি হুজুরকে ডেকে নিয়ে আসে মামার বাসাতে। আমাকে দেখে একটু ভয় পেয়ে যায়। জানি না কেন ভয় পেয়ে গেল, সেই কথাটি আমার সামনে আর বলল না। মামাকে একটু বাহিরে ডেকে নিয়ে গিয়ে মামার সঙ্গে কি যেন আলোচনা করলো। বেশ 10 মিনিট আলোচনা করার পর সেই হুজুরটি আমার কাছে আসলো। আমার কাছে এসে আমার হাতে একটি তাবিজ বেঁধে দিল। তাবিজটা বেঁধে দিয়ে বলল, তোমার সঙ্গে যা কিছু হয়ে যাক না কেন, এই তাবিজটা তুমি কখনোই খুলবে না। আমিও হুজুরের কথা শুনে তাবিজটি আমার হাতে পরে নিলাম। আবারও রাত হয়ে গেল। রাতের খাওয়া দাওয়া শেষ করে ওষুধ খেয়ে আমি আর মামা ঘুমিয়ে পড়লাম। সেদিনকার রুমে একলা থাকলাম না, আমার সঙ্গে আমার মামাও ঘুমালো। সেই রাতে কেন জানি আমার আর ঘুম আসলো না চোখে। এদিকে মামা ঘুমিয়ে পড়ছে। আবারও ঠিক 12টা 1 মিনিটে আমার দরজায় কেউ যেন এসে কড়া নাড়তে থাকলো। এদিকে মামা বিভোর ঘুমাচ্ছে। আমি কিছু বুঝে ওঠার আগেই আবারও দরজাটি খুললাম। আমি আবারও দেখতে পেলাম সেই কালো ছায়া মূর্তিটা আমার সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু আমি কাউকেই ডাকলাম না, না মামাকে না মামিকে। আমি আবারও সেই কালো ছায়ার পিছন পিছন হাঁটতে থাকলাম। হাঁটতে হাঁটতে সেই কালো ছায়াটি আমাকে কবরস্থানের ভিতরে নিয়ে গেল। আমিও তার পিছু পিছু চলে গেলাম। আমি কবরস্থানের ভিতরে গিয়ে যা দেখলাম তা আজও আমার কাছে অবিশ্বাস্য মনে হয়। আমি দেখলাম সেই কালো ছায়া মূর্তিটা একটু নতুন কবরের মধ্যে হাত ঢুকিয়ে সেই মরা লাশটিকে তুলে বের করলো। লাশটিকে তুলে বের করার পর তার শরীরের মাংসগুলো ছিঁড়ে খেতে লাগলো।
আমি শুধু সেগুলো চেয়ে চেয়ে দেখতে লাগলাম। আমার কোনো বোধশক্তি ছিল না, আমার কোনো ভয় ছিল না। আমি একটা নির্বোধ হয়ে সেখানে দাঁড়িয়ে থাকলাম আর সেই লাশটি খাওয়ার দৃশ্যগুলো আমি দেখতে থাকলাম। এদিকে আমার মামার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে পাশে যখন আমাকে না পাই, তখন গ্রামের আরও 2টা মানুষকে সঙ্গে করে নিয়ে আমাকে খুঁজতে বের হয়। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে আমার মামা সেই কবরস্থানে গিয়ে পৌঁছায়। মামার লাইটের আলো পড়তেই সেই কালো ছায়াটি সেখান থেকে উধাও হয়ে যায়। মামা আমাকে দেখে চিৎকার করে ডাক দেয়। আমি মামার ডাকে কোনো সাড়া শব্দ দেই না। মামা আস্তে আস্তে আমার কাছে যায়, আমাকে সেখান থেকে নিয়ে আসার চেষ্টা করে, কিন্তু আমি সেখান থেকে এক মুহূর্তের জন্যও আসতে চাচ্ছিলাম না। মামা এবং গ্রামের আরও 2টা মানুষ, তারা 3জনে মিলে আমাকে সেখান থেকে জোর করে নিয়ে বাসায় নিয়ে চলে আসে। পরের দিন সকালবেলা সেই হুজুরটি আমার মামার বাড়িতে আবারও আসে। হুজুরটি আমার মামার বাড়িতে আসার পর আমার আর কিছুই মনে নেই। আমি মামার মুখ থেকে পরবর্তীতে শুনছিলাম সেই হুজুরটি সেই কালো ছায়াটিকে আমার মধ্যে আবার প্রবেশ করায়। প্রবেশ করার পর জিজ্ঞেস করে, তুমি কেন লেগে আছো এই ছেলেটির পিছনে? কালো ছায়াটি উত্তরে বলছিল, সেই রাত্রে আমি ওই ঘরের মধ্যে শুয়েছিলাম। এই ছেলেটি আমার উপর দিয়ে ঘরের মধ্যে ঢুকে যায়। আমি সেখানেই ভীষণ রাগান্বিত হই। সেজন্য এই ছেলেটাকে আমি আর ছাড়ব না। এইসব আরও অনেক কথাবার্তা হয় আমার মামার সঙ্গে ও হুজুরের সঙ্গে কালো ছায়াটির। অনেকক্ষণ কথাবার্তা বলার পর হুজুর অনেক দোয়া কালমা পড়ে আমাকে কালো ছায়াটির হাত থেকে রক্ষা করে। হুজুর মামাকে বলল, আর বেশি দেরি না করে আপনার ভাগ্নেকে তার বাসাতে পাঠিয়ে দিন। মামা আমার দেরি করল না করে আমাকে সঙ্গে সঙ্গে মামার বাসার থেকে আমার বাসায় এসে রেখে গেল। তো প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের চ্যানেলে এখনও যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যারা পেজে এখনও নতুন তারা অবশ্যই পেজটিকে ফলো করবে। ধন্যবাদ।